হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তোমরা অলরেডি টাইটেলটা দেখেই বুঝে ফেলছো যে আমরা আজকের ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়ব। সো এই চ্যাপ্টারটা তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসের সবথেকে ইন্টারেস্টিং এবং যদি বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তুমি এইচএসসি একাডেমিক দাও অথবা যে কোনো অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করো, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। সো আমরা এইচএসসি ফাইনালে দেখব যে ন্যূনতম একটা কোশ্চেন একটা সিকিউ কিন্তু এখান থেকে থাকছে, তার সাথে সাথে 2 বা 3টা তুমি এমসিকিউ কিন্তু পেয়ে যাবা। তাহলে এই চ্যাপ্টারটা যদি পারফেক্টলি কমপ্লিট করা যায় তাহলে কিন্তু আমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবো। সো এই জন্য এই চ্যাপ্টারটায় আমরা কি করব, প্রত্যেকটা বেসিক সহ এটার সিকিউ এবং এমসিকিউ সলভ করে ফেলবো। তো একদম শুরু থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বলতে হয় যে এই চ্যাপ্টারটাকে আমরা মেইনলি 4টা পোর্শনে ভাগ করব। সো প্রথম পোর্শনে বইটাতে কি পড়ানো হয়েছে, ভেক্টরের বিভিন্ন বেসিক কনসেপ্টসগুলো, এরপরে ভেক্টরের যোগ বা বিয়োগ, দেন ভেক্টরের গুণন পদ্ধতি, এরপরে লাস্ট অফ অল আমরা ভেক্টরের ক্যালকুলাস টপিকটা পড়ার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। সো দেখো তোমার কাছে কিন্তু বইটা ছোট হয়ে আসবে আস্তে আস্তে আমরা যদি একটু গোছায় পড়ি। সো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি ক্লাসে চলে যাই। সো দেখো ভেক্টরের যে বেসিক কনসেপ্টস এটা শুরু হয় রাশি থেকে। সো রাশির যে প্রকারভেদ সেটা আমরা পড়ব, তার সাথে সাথে এই যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি আছে এদের যে উদাহরণগুলো থাকবে এটাও আমরা দেখব, এবং তার সাথে বিভিন্ন ধরনের ভেক্টর রাশি এর যে টাইপ মানে যেটা বিশেষ ধরনের ভেক্টর অ্যাকচুয়ালি বলা হয় তাদেরকেও আমরা একটু স্টাডি করব। তাহলে হবে কি, এইখান থেকে যে এমসিকিউটা আসে এটা আমরা এখান থেকে আনসার করতে পারবো। অ্যাকচুয়ালি এই বেসিক কনসেপ্ট থেকে শুধু এমসিকিউ আসে, এখানে আসলে তোমার সিকিউর ওইরকম কোনো কোশ্চেন থাকে না। তারপরেও আমরা সিকিউতেও চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি, কিভাবে করতে পারি এই ব্যাপারগুলোও দেখব। সো আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাসটা। দেখো এখানে রাশি বলতে আসলে কি বুঝি আমরা সেটা একটু দেখি। যে ভৌত জগতের যা কিছু তুমি পরিমাপ করতে পারবা তাকে আমরা কি বলবো, রাশি বলবো। তার মানে অবশ্যই ভৌত জগতের সবকিছুকে পরিমাপ করতে পারা যায় না। তাহলে কাকে পরিমাপ করা যায় না? ভৌত জগতে যদি তুমি কোনো একটা বস্তুর রং পরিমাপ করতে চাও অথবা তার টেস্ট পরিমাপ করতে চাও, তুমি কিন্তু এটা পরিমাপ করতে পারবা না। দ্যাটস ওয়াই ওদেরকে কিন্তু আমরা রাশি বলবো না। বাট যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, আমরা যদি উদাহরণ হিসেবে দেই তাহলে কোনো বস্তুর ভরকে তুমি চাইলে পরিমাপ করতে পারবা, দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারবা, চাইলে আমরা সরণ পরিমাপ করতে পারি, ত্বরণ পরিমাপ করতে পারি, সাথে সাথে তুমি বলকে পরিমাপ করতে পারবা। সো বিভিন্ন ধরনের রাশিকে তুমি আসলে পরিমাপ করতে পারছো। সো এই জন্য আমরা বলতেই পারি যে ভৌত জগতে যাদেরকে শুধু পরিমাপ করতে আমরা পারি তাদেরকেই রাশি বলবো। এখন দেখো এই যে পরিমাপ তুমি করবা, সো পরিমাপ করার সময় দেখবা যে কিছু কিছু রাশি আছে যাদেরকে পরিমাপ করার সময় শুধুমাত্র মানের ব্যবহার করলেই হয়ে যাবে, তার জন্য কোনো ধরনের দিকের প্রয়োজন হবে না। তাহলে যে সকল রাশিকে শুধুমাত্র মানের মাধ্যমে প্রকাশ আমরা করতে পারি তাকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো, স্কেলার রাশি বলবো। আর যাদেরকে প্রকাশ করতে মান এবং দিক দুইজনেরই দরকার হবে তাদেরকে আমরা কি রাশি বলি, ভেক্টর রাশি বলি। তো এটা আমাদের অফিসিয়াল একটা সংজ্ঞা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির। তাহলে এখান থেকে আমাদের কি পড়তে হবে, যে স্কেলার রাশির যে এক্সাম্পলগুলো আছে এটা আমরা পড়ে ফেলবো। তো আমরা অনেকগুলো আসলে স্কেলার রাশি পাই, তো এগুলোর লিস্ট আমি করে দিলাম। সো তোমরা একটু এগুলো পড়ে ফেলবা। সো আমরা যদি একবার গো থ্রু করি এখান থেকে, সো দৈর্ঘ্য, ভর, শক্তি, কাজ, আয়তন, এরপরে আছে ক্ষমতা, তড়িৎ প্রবাহ, ঘনত্ব, ইয়ংস মডিউলস, তাপমাত্রা, এরা সবাই কিন্তু আসলে স্কেলার রাশি। তো এইখানে একটা জিনিস দেখো যে আমরা এইখানে একটা পয়েন্ট আমরা একটু পড়ি, যে এই তড়িৎ প্রবাহের কিন্তু মানও থাকবে, এটার সাথে তার দিকও থাকবে। বাট আমরা সংজ্ঞাতে কি পড়ে আসছিলাম, যে যদি কোনো রাশির মান আর দিক থাকে তাহলে আমরা তাকে কি বলবো, ভেক্টর রাশি বলবো। তাহলে কেন এটা আসলে স্কেলার রাশির ভিতরে আমরা নিয়ে আসলাম?
কারণ ভেক্টর রাশির কতগুলো নীতি আছে, ওই নীতি যদি তারা মেনে না চলে তাহলে ওই রাশিকে আমরা কি বলতে পারি না, ভেক্টর রাশি বলতে পারি না। তার মানে ভেক্টর রাশি হতে হলে মান দিক অবভিয়াসলি থাকতে হবে, তার সাথে সাথে ভেক্টর রাশি যে ধরনের নিয়ম নীতি অনুসরণ করে সেটাও তাদেরকে মেনে চলতে হবে। বাট তড়িৎ প্রবাহ কি করে, ওই নিয়ম নীতি মেনে চলে না। যদি আমরা স্পেসিফিক ভাবে বলি, তড়িৎ প্রবাহ বিনিময় সূত্র বা ত্রিভুজ সূত্রকে ফলো করে না। তাহলে এই কারণেই আসলে তড়িৎ প্রবাহ হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, এখন দেখো এখানে কাজ সম্পর্কেও তোমরা বলতে পারো। তোমরা যখন কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা পড়ছো তখন দেখছো যে কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল F × S। কিন্তু কথা হচ্ছে বল এবং সরণ যদিও উভয়ই ভেক্টর রাশি, কিন্তু এদের ডট গুণফলের কারণে যেহেতু কাজ উৎপন্ন হয়, সো আমরা জানি ডট গুণফল অ্যাকচুয়ালি স্কেলার রাশি বের করে দিবি। তার মানে তুমি যদি কোনো দুইটা ভেক্টর নাও, তাদের যদি ডট প্রোডাক্ট করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কিন্তু একটা স্কেলার ভ্যালু। এই কারণেই কাজ বল এবং সরণ, তার মানে দুইটা ভেক্টর রাশির গুণফল হয়েও সে কিন্তু নিজে একটা স্কেলার রাশি। তো এই হচ্ছে আমাদের কতগুলো স্কেলার রাশির উদাহরণ। আমরা যদি এক্সট্রা আর কয়েকটা দেখতে চাই তাহলে এখানে আছে কম্পাঙ্ক, সময়, এনট্রপি। এই এনট্রপির ব্যাপারটা মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। তল বা পৃষ্ঠ, এটাও পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি জড়তার ভ্রামক তোমরা দেখবা, ঠিক আছে? কারণ যে কোনো টাইপের ভ্রামক মূলত আসলে তোমার ভেক্টর রাশি হয়, এক্সেপশন হচ্ছে কি জড়তার ভ্রামক। সাথে সাথে আমরা তড়িৎ বিভব মনে রাখবো, যেটা একটা স্কেলার রাশির উদাহরণ। তাহলে এগুলো মনে রাখলেই চলবে। এরপর আমরা কি দেখব, যে ভেক্টর রাশির উদাহরণগুলো। তো এখানে লিস্ট করে দেওয়া হয়েছে যে সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, তারপরে হচ্ছে তোমার বল, এরপরে ওজন, টর্ক, বৈদ্যুতিক ক্ষেত্র, যে কোনো টাইপের ক্ষেত্র আসলে তোমার ভেক্টর রাশির উদাহরণ। সাথে তড়িৎ প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাস্ক। নিচে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে বলের ভ্রামক। এখন কথা হচ্ছে দেখো, আমরা এই যে উপরে টর্ক পড়ছিলাম না, এই যে টর্ক, এই টর্কের আরেকটা নাম কিন্তু বলের ভ্রামক। সো আমরা দুইটা নামই মনে রাখবো। সো এগুলো সবাই স্কেলার রাশির উদাহরণ। তো যেহেতু আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো পড়লাম, সো এখান থেকে যে এমসিকিউ টাইপগুলো হয় সেটা হচ্ছে এরকম, যে নিচের কোনটি স্কেলার রাশি। তো যারা হচ্ছে আমরা স্কেলার রাশির উদাহরণগুলা পারফেক্টলি মনে রাখতে পারবো, তাদের জন্য কিন্তু এটা আনসার করা কিন্তু একদম সহজ হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের যে চারটা অপশন আছে, এই চারটা অপশনের ভিতরে শুধুমাত্র জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, বাকি সবাই ভরবেগ, তড়িৎ প্রাবল্য, টর্ক, এরা সবাই কিন্তু ভেক্টর রাশির এক্সাম্পল। এর পরের কোশ্চেনটা দেখি আমরা একটু, যে এখানে বলা হয়েছে এটার আগেরটা রিভার্স একটা কোশ্চেন, যে নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে এইখানের এই চারটা অপশনের ভিতরে দেখব লাস্ট অপশনে বলের ভ্রামক, বা এটার আরেকটা নাম ছিল টর্ক, এটা হচ্ছে ভেক্টর রাশি, বাকি সবাই কিন্তু তোমার স্কেলার রাশি। সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট স্কেলার রাশির কথা বলা হয়েছে, এনট্রপি, এবং ইয়ংস মডিউলস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হইতে পারে, ঠিক আছে? তো তাহলে তোমরা একটু এই যে ইম্পর্টেন্ট মানে আনকমন টাইপের যে নামগুলো থাকবে, এটা একটু বারবার পড়ে নিবা। সো এখন দেখো এই যে তড়িৎ প্রবাহ সম্পর্কে নিচের কোন কথাটা সঠিক অ্যাকচুয়ালি। এক নম্বরে বলা হয়েছে দিক নাই, বাট আমরা জানি তড়িৎ প্রবাহের দিক আছে, সো এটা হবে না। 2 নম্বর হচ্ছে মান, এখানে আমরা একটু অ্যাড করে নেই, মান ও দিক হবে, সো মান ও দিক উভয়ই আছে, তাহলে এটা রাইট। এবং 3 নম্বরে বলা হয়েছে ত্রিভুজ বা বিনিময় সূত্র এরা মেনে চলবে না, তাহলে এটাও রাইট। তাইলে এই দুইটা অপশন কিন্তু আমাদের জন্য তড়িৎ প্রবাহের ক্ষেত্রে সঠিক ইনফরমেশন দিচ্ছে। সো এখন দেখো যে আমাদের কাছে এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণ থেকে এই টাইপের কোশ্চেনই হয়, এর বাইরে তো আসলে কিছু হওয়ার মতো নাই। এখন কথা হচ্ছে আমরা কি বললাম, যে বেসিক যে কনসেপ্ট আছে, তো এখানে আমরা লিস্ট করে ফেলছিলাম। দেখো যে এই যে স্কেলার রাশির উদাহরণ পড়তে হবে, ভেক্টর রাশির উদাহরণ পড়তে হবে, এরপরে আমরা যে দেখব বিভিন্ন ধরনের ভেক্টরের সংজ্ঞা ও কি এটার কনসেপ্টস। এখন কথা হচ্ছে যে আমরা এটার জন্য আলাদা একটা ভিডিও করা হয়ে গেছে, সো ওইটা তোমরা একটু দেখে নিও, আমি অ্যাড করে দিব। কিন্তু কথা হচ্ছে
যে আমরা যেহেতু একটু সিকিউ টাইপের প্রবলেম সলভ করব, তো সেই ক্ষেত্রে আমাদের যে ইম্পর্ট্যান্ট কিছু হচ্ছে ভেক্টর আছে ওইগুলো একটু দেখে নিই। দেখো ইম্পর্ট্যান্ট ভেক্টরের ভিতরে সব থেকে বেশি প্রায়োরিটি যদি দিতে চাই আমি, তাহলে আমি দিব অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টরকে। কারণ এই দুইটা জিনিস কিন্তু খুব সুন্দর করে বোঝা উচিত। দেখো অবস্থান ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, যে তোমার কাছে একটা বিন্দু আছে পি, এই বিন্দুটার অবস্থান অ্যাকচুয়ালি কোথায়। তো এই কোশ্চেনটা যখন তো আমি করব, তখন তোমাকে কিন্তু বলতে হবে যে কিউ থেকে এতটুক দূরে বা ওয়াই অ্যাক্সিস থেকে এতটুক দূরে অথবা এক্স অ্যাক্সিস থেকে এতটুকু দূরে অবস্থান করছে। তার মানে কাউকে না কাউকে তোমার আপেক্ষিক ধরে বা সাপেক্ষ ধরে তার উপর ডিপেন্ড করে তোমাকে এই বিন্দুর অবস্থানটা বর্ণনা করতে হচ্ছে। এখন দেখো এই যার সাপেক্ষে আমরা হচ্ছে এই পি বিন্দুর অবস্থান বর্ণনা করব, ওই বিন্দুটা যদি তোমার মূল বিন্দু হয়, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান বর্ণনা করব ওপি ভেক্টরের মাধ্যমে। তার মানে মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের মাধ্যমে কোন বিন্দুর অবস্থান আমি বর্ণনা করব, ওই ভেক্টরকে আমি অ্যাকচুয়ালি কি বলবো, অবস্থান ভেক্টর বলবো। তাহলে এখানে কিন্তু ওপি হচ্ছে একটা অবস্থান ভেক্টর। তো আমরা যদি সিমিলারলি বলি এখানে যে দেখো কিউ এই বিন্দুটা এখানে আছে, তাহলে কিউ যদি এখানে থাকে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমরা ও কিউ ভেক্টরের মাধ্যমে কি করলাম, এই কিউ বিন্দুর অবস্থানটাকে বের করলাম। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর ও কিউ। তার মানে একটা ব্যাপার আমরা বুঝতে পারতেছি, যদি কোনো বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হয় এবং সেক্ষেত্রে মূল বিন্দুর সাপেক্ষে যদি একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে ওই ভেক্টরটাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর বলবো। তার মানে মূল বিন্দু কিন্তু আমাদের প্রসঙ্গ বিন্দু হিসেবে কাজ করতেছে। তাহলে মূল বিন্দু আমাদের মাস্ট থাকতেই হবে। মূল বিন্দু যদি না থাকে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যেখানে পি থেকে ধরো কিউ কতটুকু দূরে আছে বা কিভাবে সরে গেছে, এইটা যদি আমরা পি কিউ ভেক্টরের মাধ্যমে নির্ণয় করি। দেখো এখানে কিন্তু এইটুকু নোটিস করানো হয়েছে যে পি থেকে কিউ এর দিকে চলে গেছে এই বিন্দুটা। তো এতটুকুকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করলাম, পি কিউ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে কিউ বিন্দুর অবস্থানটা কিন্তু বা সরণটা আমরা পি কিউ ভেক্টরের মাধ্যমে যেহেতু নির্ণয় করতে পারি, সো এইটাকে আমরা কি বলতেছি, সরণ ভেক্টর বলতেছি। তাহলে পি কিউ কিন্তু সরণ ভেক্টর। তার মানে মূল বিন্দু বাদ দিয়ে অন্য কোনো বিন্দুর সাপেক্ষে যদি তুমি অন্য একটা বিন্দুর অবস্থান বা তার অবস্থানের পরিবর্তনটা বের করো এবং সেটা যদি একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে আমরা তাকে কি বলতে পারি, সরণ ভেক্টর বলতে পারি। সো এখান থেকে অনেকগুলা কোশ্চেন আসলে সলভ করা যায়। সো আমরা এই কোশ্চেনগুলা ধীরে ধীরে সলভ করব। সো অ্যাকচুয়ালি আমরা একটু মেইন পার্টে চলে যাই, ঠিক আছে। এই সরণ ভেক্টর এবং অবস্থান ভেক্টর নিয়ে অনেক কথাবার্তা বলার আছে, সো আমরা সামনে এই কথাবার্তাগুলা বলবো। সো এখন দেখি, আমাদের কাছে যখন একটা ভেক্টর থাকে, আমরা চাইলে তার কি বের করতে পারি, ওই ভেক্টরের মান বের করতে পারি। সো ওই ভেক্টরের মান আমরা অ্যাকচুয়ালি কিভাবে বের করি, যে ধরো তোমার কাছে যদি একটা ভেক্টর থাকে এ, সো আমরা জানি এই ভেক্টরটাকে প্রকাশ করতে হয় এ এক্স আই প্লাস এ ওয়াই জে দেন হচ্ছে এ জেড কে। তো এটা যদি একটু হচ্ছে নিউমেরিক্যাল টাইপের এক্সাম্পল দিই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাছে একটা ভেক্টর আছে এ, এটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস হচ্ছে 4k। সো এখন দেখো একটা সিঙ্গেল ভেক্টর যখন থাকতেছে, তো চাইলে আমরা কি বের করতে পারি, এটার মান বের করতে পারি, তার মানে মডুলাসের মান। তাহলে মডুলাস বের করা মানেই হচ্ছে ওই ভেক্টরের মান বের করা। সো আমরা জানি কোন ভেক্টরের মান হচ্ছে তার i এর যে সহগ থাকবে তার স্কয়ার প্লাস j এর যে সহগ থাকবে তার স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। এখন কথা হচ্ছে কিভাবে আসলে এই যে সহগগুলোর স্কয়ারের মাধ্যমে আমরা হচ্ছে মানগুলো বের করতে পারতেছি। সো এটা নিয়েও চাইলে কথাবার্তা বলা যায়। সো আমরা এক্সট্রা একটা পোর্শন তৈরি করব, যে পোর্শনে এই বেসিক কনসেপ্টসগুলো নিয়ে কথাবার্তা বলা হবে। সো এখন দেখো
এই একটা ভেক্টরের জায়গায় যদি আমি অন্য আরেকটা ভেক্টরকে নিয়ে আসি, তার মানে তোমার কাছে একটা ভেক্টর আছে এ, আরেকটা ভেক্টর আছে বি। যখন এই দুইটা ভেক্টর কাজ করবে বা দুইটা তিনটা ভেক্টর কাজ করবে, একের অধিক ভেক্টর কাজ করবে, তখন তাদের একটা লব্ধি তৈরি হবে বা সমষ্টি তৈরি হবে। সো আমরা অলরেডি জানি যে কোনো ভেক্টর রাশির লব্ধি বা সমষ্টি এটা সাধারণ বীজগাণিতিক নিয়মে কিন্তু হচ্ছে না। তার মানে এটা কোন নিয়মে হবে? এটা ভেক্টরের যে নিজস্ব নিয়ম থাকবে, রীতিনীতি থাকবে, তার অনুসারে হবে। সো আমাদের ফোকাসিং পয়েন্ট হচ্ছে কি, আমরা দুই বা তার বেশি যে ভেক্টর থাকবে তাদের লব্ধি বের করা। সো এই লব্ধি বের করার সময় আমরা দুইটা জিনিস ফলো করব। একটা হচ্ছে ভেক্টরের যোগ বা বিয়োগের নীতি, আর দুই নম্বরে আমরা ফলো করব হচ্ছে ভেক্টরের গুণনের নীতি। ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা তাহলে কি পড়তে পারি? ভেক্টরের যোগ বা বিয়োগের নীতি পড়তে পারি। সো ভেক্টরের যোগ বা বিয়োগের নীতিটাকেই আমরা একদম পারফেক্টলি পড়ব। সো ভেক্টরের যোগ এই নীতি আসলে 4-5 টাইপের আছে। প্রথমটা হচ্ছে কি সাধারণ সূত্র, দ্বিতীয়টা হচ্ছে ত্রিভুজ সূত্র, 3 নম্বরে আমরা বলতে পারি বহুভুজ সূত্র, 4 নম্বরে আছে উপাংশ এবং 5 নম্বরে হচ্ছে সামান্তরিকের সূত্র। সো এই 5টা রুলস যদি আমরা ভালো করে বুঝি, সূত্র যদি আমরা ভালো করে বুঝি, তাহলে আমরা অনেক কোশ্চেনের আনসার করতে পারবো। আমাদের যে হচ্ছে সবথেকে সুন্দর একটা কোশ্চেন হচ্ছে কি নদী নৌকা রিলেটেড, বৃষ্টির ম্যাথ রিলেটেড, এগুলো কিন্তু আমরা পারফেক্টলি এই কয়টা হচ্ছে সূত্র যদি জানি ঠিকঠাক মতো করে, তাহলে কিন্তু আনসার করতে পারবো। এখন দেখো তাইলে আমরা সাধারণ সূত্র দিয়ে শুরু করি আমাদের ভেক্টরের যোগের নিয়ম। তাহলে সাধারণ সূত্রতে আসলে কি বলা হয়েছে? ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে এ, আর একটা ভেক্টর আমি কি নিলাম এখানে বি নিলাম। এখন আমি বললাম যে এই দুইটা ভেক্টরের তুমি কি বের করবা? লব্ধি বের করবা। এখন কথা হচ্ছে তোমাকে কিন্তু বলে দেওয়া হয় নাই যে ভেক্টরগুলোর লব্ধি তুমি আসলে কিভাবে বের করবা, কারণ তোমার মনে কিন্তু কোশ্চেন প্রথমেই আসবে যে এই যে 5টা সূত্র আছে, এই 5টা সূত্রের ভিতরে আমি অ্যাকচুয়ালি কোন সূত্র অ্যাপ্লাই করে দেন হচ্ছে তার লব্ধি বের করব। সো এইটা আসলে আমি এই ক্লাসগুলোর মানে একদম ক্লাসের শেষে বলবো, মানে এই 5টা সূত্র পড়ার পরে বলবো যে আসলে কখন কোনটাকে ইউজ করতে হয়, যদি কিছু না বলে দেয়। শুধুমাত্র দেখেই যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন ওয়েতে যাব। এখন দেখো তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমি বলে দিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা ভেক্টরের যে লব্ধি, এটা বেসিক্যালি আমরা কিভাবে বের করব? সাধারণ সূত্রের রুলস অনুসারে বের করব। তাহলে যখন আমরা সাধারণ সূত্রের রুলস অনুসারে বের করব, তখন আমাদেরকে কি বলতে হবে যে আমাদের একটা ভেক্টর তো এখানে আছে, সো এই ভেক্টরটা তার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কোনটা? ও। এইখান থেকে কোন দিকে যাত্রা করছে? এই দিকে যাত্রা করে ধরে নিচ্ছি পি বিন্দুতে এসে এটা শেষ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আমাদের যে সেকেন্ড ভেক্টর আছে এই ভেক্টরটাকে ঠিক তুলে নিয়ে এসে আমাদের যেখানে প্রথম ভেক্টরটা শেষ হয়েছে ওইখানে এটাকে দিয়ে দিতে হবে। এখন সেটা চাইলে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এটা হচ্ছে আমাদের যেটা লাগবে সেই প্রয়োজন অনুসারে। সো আমরা ধরে নিলাম আমাদের কাছে যে বি ভেক্টরটা আছে, আমরা এটাকে পি বিন্দু থেকে ইনিশিয়েট করে দিচ্ছি এবং এটা এসে শেষ হলো কোথায়? ধরে নিচ্ছি এটা এসে শেষ হয়েছে কিউ বিন্দুতে। তাহলে এইখানে এ আর বি এই যে দুইটা ভেক্টর, এদেরকে কিভাবে রাখা হলো? ও বিন্দু থেকে পি এ ভেক্টরটা যাত্রা শুরু করছে, যেখানে বা পি বিন্দুতে সে যখন শেষ হয়েছে ঠিক শেষ বিন্দু থেকে আমরা দ্বিতীয় ভেক্টরে কিন্তু তোমার হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটাকে এখানে ডিফাইন করে দিছি। তাহলে এই যে দুইটা ভেক্টর আছে এ এবং বি, এদের যে সমষ্টি হবে প্রথম ভেক্টরের একদম প্রথম পয়েন্টে চলে যাব বা আদি পয়েন্টে চলে যাব এবং শেষ ভেক্টরের শেষ পয়েন্টে চলে যাব। এরপরে আমাদেরকে কি করতে হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের দিকে বা শেষ ভেক্টরের শেষ বিন্দুর দিকে নতুন করে একটা ভেক্টরকে আমরা এখানে ইন্ট্রোডিউস করব। এই ভেক্টরটা যদি আর হয় তাহলে এই আর ভেক্টরই অ্যাকচুয়ালি তোমার
এ আর বি এর লব্ধিটাকে নির্দেশ করবে। সো তার মানে আমরা কি বুঝলাম, যে দুইটা ভেক্টর যখন থাকবে তাদেরকে যদি সাধারণ সূত্রের নিয়ম অনুসারে লব্ধি বের করতে হয়, তাহলে একটা শেষ হওয়ার পরে দেন আরেকটা শুরু করতে হবে। সো এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। তাহলে এই সাধারণ সূত্রের একটা অনুসিদ্ধান্ত টাইপ আমরা পড়বো, সেটা হচ্ছে কি ত্রিভুজ সূত্র। সো আমরা সূত্রটা আসলে পড়ার পরেই বুঝবো যে কেন আসলে এটাকে আমরা বলতে পারি সাধারণ সূত্রের একটা বিশেষ রূপ। দেখো আমাদের কাছে কি আছে, একটা ত্রিভুজ আছে। আচ্ছা, এই ত্রিভুজ আঁকার আগে আমরা একটা কথা বলি। ধরে নিচ্ছি আমাদের কাছে কি দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে। একটা ভেক্টর হচ্ছে তোমার পি, আরেকটা ভেক্টর তুমি নিয়ে নিলা যে আরেকটা ভেক্টর আছে কিউ। এখন আমরা কি করব, আমাদের কাছে যে ত্রিভুজ আছে এবিসি, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা সাইড থাকবে, এবি, বিসি, সিএ। এখন এই তিনটা সাইডের ভিতরে আমরা যে কোনো দুইটা সাইডকে নিব। তাহলে আমি ধরে নিচ্ছি এবি কে নিলাম আর হচ্ছে এই বিসি কে নিলাম, এবং নিয়ে এই বি থেকে এর দিকে পি ভেক্টরকে এবং বি থেকে সি এর দিকে কিউ ভেক্টরকে ডিফাইন করে দিছি। তো এখন দেখো এইভাবে আমাদের নিজেদের ইচ্ছা মতো ভেক্টরকে ডিফাইন করে দিলেই হবে না। কারণটা কি, দেখো এই ক্ষেত্রে একটা পয়েন্ট চলে আসছে যে এই পিটা তার যাত্রা বিন্দু কিন্তু ঠিক এই দিকে, এই যে এইভাবে ঘুরছে। এখন দেখো তো তুমি যদি হচ্ছে কিউ এর যাত্রা বিন্দু দেখো বা যাত্রার রাস্তাটা দেখো, তাহলে সে কিন্তু এইভাবে আসতেছে। তার মানে পি আর কিউ এই দুইজনের কিন্তু তীর চিহ্ন, এটা কিন্তু একসাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে। তাহলে যদি এরকম সংঘর্ষ হয় তাহলে আমরা বলবো এরা বিপরীত ক্রমে আছে। বাট যদি এটাকে আমরা এইভাবে ডিফাইন করি যে কিউটাকে এইখানে না নিয়ে কিউটাকে ঠিক এই বিন্দুতে আমরা নেই, এসি বরাবর নেই, এইখানে যদি আমাদের কিউ ভেক্টরটা থাকে, তাহলে দেখো তো পি এর দিক ঠিক এইভাবে কিউ এর সাথে মিশে যাচ্ছে। তার মানে এদের যে অ্যারো চিহ্নটা আছে এটা কিন্তু আসলে একসাথে এসে বাধা প্রাপ্ত হচ্ছে না। তাহলে এই ওয়েটাকে আমরা কি বলবো, পি এবং কিউ এই ত্রিভুজে একই ক্রমে আছে। তাহলে আমাদের প্রথম কথাই হচ্ছে একই ক্রমে এই পি আর কিউ কে তুমি ডিফাইন করে দিবা। এরপরে আমরা চিন্তা করব তাইলে ভাই এটার লব্ধি অ্যাকচুয়ালি কি হবে। সো আমাদের এই ত্রিভুজের 3 নাম্বার একটা বাহু থাকবে, ওই বাহুতে তুমি একটা ভেক্টরকে নিবা। সো এই ভেক্টরকে তুমি চাইলে এই দিকেও নিতে পারো, উল্টা দিকেও তো আসলে নিতে পারো। কিন্তু কথা হচ্ছে ত্রিভুজ সূত্র অনুসারে তোমার কি করতে হবে, এই ভেক্টরটাকে, নতুন যে ভেক্টরটাকে আমরা নিয়ে আসবো, ওইটাকে পি আর কিউ যে ক্রমে থাকবে ঠিক তার বিপরীত ক্রমে নিয়ে আসতে হবে। তাহলে বিপরীত ক্রম বলতে কি, এইখানে যদি তুমি একটা আর ভেক্টর নিয়ে আসো তাহলে সে এমন ভাবে চলবে যাতে পি আর কিউ এর দিকের সাথে একটা সংঘর্ষ বেঁধে দেয়। তার মানে পি এবং কিউ এর যে মাথা এবং আর এর যে মাথা, এই দুইটার ভিতরে একটা কি থাকবে, একটা বাধা থাকবে। তাহলে আরটাকে আমরা বলতে পারি পি এবং কিউ এর বিপরীত ক্রমে থাকা ভেক্টর। তাহলে তোমার এই ক্ষেত্রে লব্ধিটা হবে এই আর, এটা হচ্ছে পি আর কিউ এর যোগফলের সমান। সো এই সূত্রটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, ত্রিভুজ সূত্র। তাহলে দেখো তো ত্রিভুজ সূত্র এবং সাধারণ সূত্রের মিলটা আসলে কোথায়, পি বিন্দুটা যাত্রা করতেছে বি বিন্দু থেকে শুরু হয়ে এ বিন্দুতে শেষ হয়েছে। কিউ বিন্দুটাকে আমরা কোথায় স্থাপন করলাম, যেখানে পি বিন্দু শেষ হয়েছে এ বিন্দুতে, সরি পি ভেক্টরটা শেষ হয়েছে এ বিন্দুতে, ঠিক ওই পজিশনটাতে। ওইখান থেকে হচ্ছে আমরা আবার কিউটাকে যাত্রা শুরু করাই দিছি। দেন পি ভেক্টরের প্রথম পয়েন্ট কিন্তু বি এবং কিউ ভেক্টরের শেষ পয়েন্ট কিন্তু সি। তাহলে বি থেকে সি এর দিকে ঠিক সাধারণ সূত্রের মতো করে আমরা একটা নতুন ভেক্টর নিয়ে আসছি। ওই ভেক্টরটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার যে দুইটা অরিজিনাল ভেক্টর ছিল পি এবং কিউ, তাদের লব্ধিকে নির্দেশ করতেছে। তো তাহলে আমরা বলতেই পারি ত্রিভুজ সূত্র হচ্ছে
সাধারণ সূত্রের একটা বিশেষ রূপ। এরপরে আমরা সাধারণ সূত্রের আরেকটা রূপ পড়ব, কিন্তু তার আগে এই ত্রিভুজ সূত্র থেকে কি টাইপের এমসিকিউ হতে পারে এটা আমরা একটু দেখে আসি। আসলে অনেকগুলাই এমসিকিউ হতে পারে, বাট আমরা এখন এটা একটু দেখে নিই শুধু, দেন বাকি কনসেপ্টগুলো শেষ করব এবং ফাইনালি আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। সো দেখো, এই চিত্রে তোমাকে একটা ত্রিভুজ দিয়ে দিছে, এই ত্রিভুজের 3টা সাইড বরাবর 3টা ভেক্টরকে ডিফাইন করে দেওয়া হয়েছে। এখন তোমাকে বলা হলো যে এর জন্য নিচের কোনটি সঠিক। তার মানে এই ত্রিভুজের জন্য যে আমাদের 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক হবে। তো এখন দেখো তো, আমি পি আর কিউ কে অরিজিনাল ভেক্টর ধরে নিলাম। তাহলে অরিজিনাল ভেক্টরকে যদি আমি ধরে নেই, তাহলে পি কিউ কিন্তু একই ক্রমে আছে। তাইলে এই পি কিউ এর যে যোগফলটা হবে, অ্যাকচুয়ালি পি আর কিউ এর যে যোগফল হবে সেইটা হবে মূলত তোমার তৃতীয় বাহু। যদি এইটা হয়, এই তৃতীয় বাহুর এইখান থেকে বিপরীত ক্রমে একটা ভেক্টরকে ডিফাইন করতে হবে, ঠিক এই যে এই দিক বরাবর, তাই না? কারণ পি আর কিউ কোথায় আছে দেখো তো, এই যে ঠিক এইভাবে আছে। তাহলে আমরা যদি আরটাকে নেই, একটা আর নিব কি ঠিক এই যে এই বিপরীত ক্রমটাকে মেনটেন করবে। কিন্তু কথা দেখো তো, আমাদের আগে থেকেই একটা আর কে ডিফাইন করে দেওয়া হয়েছে এবং এইটা কিন্তু যেদিকে থাকার কথা তার বিপরীত দিকে আছে। তাহলে যেখানে থাকার কথা ছিল সেই দিক বরাবর না থেকে যেহেতু বিপরীত দিকে আছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি উল্টায় নিলেই হয়ে যাবে যে মাইনাস আর। তাহলে আর এর দিক যদি তোমার দেখানো দিক বরাবর হয়, তাইলে মাইনাস আরটা হবে কোন দিকে, আমাদের যে বিপরীত ক্রমে দরকার তার দিকে। তখন এই মাইনাস আরই হবে কি পি আর কিউ এর যোগফলের সমান। তো এখন কথা অপশন একটু মডিফাই করে আমাদের এইভাবে বলা হয়েছে যে পি প্লাস কিউ প্লাস আর এটা সমান কি হয়ে যাচ্ছে 0। তাহলে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি আমাদের সঠিক, আনসার ডি। তো এখন দেখো, এই যে পি প্লাস কিউ প্লাস আর এই তিনটা যদি কোনো একটা বলকে নির্দেশ করত, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর যদি একই ক্রমে 3টা বল দ্বারা নির্দেশ করা হয়, তবে ওই বলগুলোর সমষ্টি কি হবে, সব সময়ের জন্য 0 হবে। তার মানে এখানে এক্সটার্নাল কিন্তু কোনো ফোর্স কাজ করবে না, নিট বলের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো আমরা কিন্তু ত্রিভুজ সূত্রের মাধ্যমে অনেক বেশি রিনাউন্ড একটা এক্সাম্পল আমরা সলভ করতে পারি। সো এই এক্সাম্পলটার একটা বাংলা ভার্সন আছে। বাংলা ভার্সন বলতে বাংলা কথায় লেখা থাকবে। সো সেখান থেকে তোমার একটা সুন্দর আনসার বের করে নিয়ে আসতে হবে। সো আমরা ওই টপিকটাও কিন্তু দেখব। সো এখন বহুভুজ সূত্র দেখব। সো এটাও তোমার সাধারণ সূত্রের একটা বিশেষ রূপ। সো দেখো, ইনিশিয়ালি আমরা কি করলাম, একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে নামকরণ করলাম এ দিয়ে। সো ওইখান থেকে একটা ভেক্টর ইনিশিয়েট করে দিব, এই ভেক্টরটার নাম দিলাম পি। এটা কি করলো, এটা এ থেকে জাস্ট বি পর্যন্ত এসে থেমে গেল। এরপরে নতুন করে আমরা এই বি বিন্দু থেকে আরেকটা ভেক্টরকে নিয়ে নিব, এই ভেক্টরটাকে আমরা কিউ বললাম এবং সে কি করলো, ঠিক আগের মতো আরেকটা বিন্দু সি তে এসে থেমে গেছে। সো ঠিক এইভাবে আমরা কি করব, পরবর্তীতে আরো 2টা ভেক্টরকে এখানে ডিফাইন করে দিব। এটাকে আমরা আর ধরলাম এবং এইখানটাতে আবার আমরা এস ধরে নিলাম। তাহলে আমরা দেখলাম কি যে আমাদের কাছে 4টা ভেক্টর আছে যারা কি করছে, একটার পরে একটা শুরু করছে তাদের যাত্রাটাকে। এখন দেখো যে এইখানে এটা এইভাবে আসছে যে এ থেকে বি পর্যন্ত পি আসছে, বি থেকে সি পর্যন্ত কিউ আসছে, সি থেকে ডি পর্যন্ত আর এবং ডি থেকে ই পর্যন্ত এস ভেক্টর নামে আমরা এই 4টা ভেক্টরকে পেয়ে গেছি। তো এখন আমাদের উদ্দেশ্য এই 4টা ভেক্টরের লব্ধি বের করা। সো এই 4টা ভেক্টরের লব্ধি কি হবে, আমরা একদম চলে যাব প্রথম ভেক্টরের একদম ইনিশিয়াল পয়েন্টটাতে। সো প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ছিল এ এবং শেষ ভেক্টরের ফাইনাল পয়েন্টে এটা ই। তাহলে প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে
যদি শেষ ভেক্টরের শেষ পয়েন্টের দিকে একটা নতুন করে ভেক্টরকে নিয়ে আসা হয়, তাহলে ওই ভেক্টরকে আমরা কি বলবো? ওইটা যদি টি হয়, তাহলে এই টি হবে এই চারটা ভেক্টরের লব্ধির সমান। তাহলে আমরা বলতে পারি যে টি এটা হচ্ছে ভেক্টর পি, কিউ, আর এবং এস এর যোগফলের সমান। সো তাহলে এটাও আমরা কি দেখলাম? যে এটাও হচ্ছে আমরা দেখলাম কি, যে একটা ভেক্টর যখন শুরু হবে, শেষ যেখানে হবে সেখান থেকে নতুন করে আরেকটা ভেক্টর তার যাত্রা শুরু করছে। তাহলে এটা আমাদের কিসের রুলস ছিল? এটাও কিন্তু আমাদের সাধারণ সূত্রের রুলস ছিল। তো তার মানে এখানে দেখো তো, এখানে ব্যাপারটা আসলে বহুভুজ কেন বলা হয়েছে? এখানে অনেকগুলো ভুজ উৎপন্ন হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি? বহুভুজের সূত্র। তো এখান থেকে আসলে কোশ্চেন আসে না বললেই চলে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা বেসিকটা একটু জেনে রাখলাম। সো এরপরে আমরা কোথায় চলে যাব? এরপরে হচ্ছে আমরা উপাংশের সূত্রে চলে যাব। সো উপাংশের সূত্রটা আসলে ভেক্টর বিভাজনের যে টপিকটা আছে এই টপিকটা থেকেই আসছে। সো ভেক্টর বিভাজন টপিকটা একটু কি ছিল এটা আমরা যদি বলি, তাহলে এখান থেকে আমরা একটু ডিটেইলে দেখি যে এখানে আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে আর। এখন আমরা এখানে বলে দিলাম যে OX হচ্ছে x অক্ষ এবং OY হচ্ছে y অক্ষ, যেখানে O হচ্ছে কি আমাদের মূল বিন্দু। তো এই আর ভেক্টরটা পজিটিভ x অ্যাক্সিসের সাথে আলফা কোণ করে অবস্থান করতেছে। তো আমরা জানি যদি কোনো ভেক্টর কোন একটা অক্ষের সাথে তির্যকভাবে অবস্থান করে, তাহলে ওই ভেক্টরটার আসলে কি তৈরি হয়? বিভিন্ন ধরনের উপাংশ তৈরি হয়। এখন এই আর ভেক্টরের উপাংশ আসলে কোথায় থাকবে? পজিটিভ এক্স অক্ষ বরাবরও থাকতে পারে এবং ওয়াই অক্ষ বরাবরও থাকতে পারে, এটি নিয়ে আমাদের কোনো ডাউট নাই। অথচ আমরা যদি এইখানে আরেকটা লাইনকে টেনে দিই, ধরো এখানে আমি একটা লাইনকে টেনে দিলাম এবং আমরা বললাম কি এইটা হচ্ছে বি, তাহলে এই ওবি বরাবরও কিন্তু চাইলে এই আর ভেক্টরের একটা উপাংশ নিয়ে আসা যায়। তার মানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো লাইন বরাবর আমরা কি করতে পারি? কোন একটা ভেক্টরের উপাংশকে নিয়ে আসতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমরা জানি যেহেতু আর একটা ভেক্টর, তাহলে এর উপাংশ বা ছোট অংশ হবে আরেকটা নতুন ভেক্টর। তো আমরা প্রথমে এই ভেক্টর নিয়ে কাজ করব না, আমরা কি করব? আর এর মান নিয়ে কাজ করব। সো আমাদের কাছে এখানে আর আছে, তাইলে এই আর ভেক্টরের আমরা ধরে নিলাম মান হচ্ছে কি এই যে আর, এটাকে মডুলাস দিয়ে তুমি প্রকাশ করতে পারো, বাট আমি হচ্ছে শুধু আর দিয়ে প্রকাশ করলাম। এখন এই আর থেকে যদি তুমি হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টেনে দাও, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এই এ বিন্দুতে ছেদ করছে। তাহলে ও থেকে এ বরাবর হবে, বা এই এতটুকু অংশই হবে কি, যে এই আর ভেক্টর তোমার এক্স অক্ষের উপর কতটুকু ইমপ্যাক্ট রাখছে, তার মানে অভিক্ষেপ তৈরি করছে সেটার মান। তো এই মানটা আমরা আসলে কিভাবে নির্ণয় করব? আসলে অভিক্ষেপ বা উপাংশ যেটাই আমরা বলি না কেন, এটা ডিপেন্ড করবে আমি যার সাথে নিব তার সাথে আমার কেমন টাইপের সম্পর্ক আছে। যদি কাছাকাছি থাকে তাহলে আমার ইমপ্যাক্ট বেশি থাকবে, আর যদি দূরে থাকে তাহলে আমাদের ইমপ্যাক্ট কি থাকবে? তোমার কমে যাবে। তো আমরা জানি cos থিটার ক্ষেত্রে, cos থিটার ক্ষেত্রে যদি তোমার থিটার মান বৃদ্ধি পায়, দেখো থিটার মান যদি বৃদ্ধি পায় তাইলে কিন্তু আমাদের cos থিটার ইমপ্যাক্ট কমে যায়, তার মানে ভ্যালু কমে যায়। কারণ থিটা 0 তে হয় 1 আর থিটা 90 তে হয় কিন্তু 0। তো এটা ভেক্টরের ক্ষেত্রেও সেম থাকবে, যে আর যদি দূরে সরে যায় তাহলে তার ইমপ্যাক্ট কমে যাবে, আর যদি কাছে চলে আসে তার মানে থিটার মান যদি কমায় দেই তাহলে কিন্তু এটার ইমপ্যাক্ট বাড়বে। সো দ্যাটস আমরা বলতেই পারি আরটা কাকে ফলো করবে? এই cos থিটাকে ফলো করবে। তাহলে আমরা যে অক্ষ বরাবর কোন একটা ভেক্টরের উপাংশ বা অভিক্ষেপ নিব, তার সাথে যে কোণ থাকবে এটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তাইলে আমরা বলতে পারি ওএ বরাবর এই আর ভেক্টরের যে অভিক্ষেপ হবে সেটা হচ্ছে কি আর cos অফ থিটা। সো দেখো এখানে কিন্তু আসলে আমাদের থিটা না, এখানে আমাদের কোণ ডিফাইন করে দেওয়া হয়েছে আলফা। সো আমরা একটু আলফাটাকে নিয়ে নিব। সো এখানে কি চলে আসলো? আর cos আলফা। তো এটাকে বলতে পারি যে এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের অভিক্ষেপ আর এক্স। সিমিলারলি আমরা যদি y অক্ষ বরাবর বলি, তাহলে আর থেকে কি করব? y অক্ষ বরাবর একটা লম্ব টেনে নিব এবং সেটা যদি আমাদের b বিন্দুতে ছেদ করে, তাহলে OB হয়ে যাবে কি বলতো? আর ভেক্টরের y অক্ষ বরাবর অভিক্ষেপ। এখন কথা হচ্ছে যে আমাদের যেহেতু অভিক্ষেপ বের করতে গেলে কি লাগবে? এদের মধ্যবর্তী কোণ জানা লাগবে। তাহলে এইটুক কোণের মান কত? এইটুক কোণের মান হচ্ছে টোটালটা যদি 90 ডিগ্রি হয়, দেখো x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী কোণ সবসময় কি হয়? 90 ডিগ্রি থাকে। তাহলে আমাদের এতটুক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা।
তাহলে আমরা সিমিলারলি বলতে পারি যে এটা কি হবে আর কজ অফ 90 ডিগ্রি মাইনাস আলফা। আমরা জানি যদি কজ সাইন কট ট্যান যে কারো কিছুই তোমার হচ্ছে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে তার বিপরীতটা হয়ে যাবে। সো এখানে আমাদের কি হয়ে যাবে আর সাইন হয়ে যাবে এবং আমাদের আলফা থাকবে। সো প্লাস হবে না মাইনাস হবে এটা আমরা বুঝি যে 90 ডিগ্রি মাইনাস আলফা এটা একদম ফার্স্ট ঘরে থাকে, দ্যাটস ওয়াই এটা সবার জন্য প্লাস থাকবে। তাহলে আমরা কি বের করলাম ওবি এইটুকের মান বের করে ফেললাম। সো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আর ওয়াই বা আর এর ওয়াই অক্ষ বরাবর যে অভিক্ষেপ বা মান থাকবে বা ইমপ্যাক্ট থাকবে তার ভ্যালু। তো এখন আমাদের উদ্দেশ্য কি ছিল বলতো? আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল এই ভ্যালুটা বের করা না, আমাদের উদ্দেশ্য ছিল আর এর উপাংশ বের করা। তার মানে এটা কি হবে এরাও কিন্তু ভেক্টর হবে। সো দেখো আমরা কি করলাম এই বরাবর ও থেকে এ বরাবর কি বের করা হয়েছে এটার মান বের করা হয়েছে। তো আমরা জানি মানের সাথে যদি যে দিকে কাজ করতেছে ওই বরাবর যে একক ভেক্টর ক্রিয়া করবে তাকে যদি গুণ করে দেওয়া হয় তাইলে কিন্তু আমরা তার ভেক্টরীয় রূপটা পেয়ে যাব। তাহলে আমরা অলরেডি জানি যে হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর বা পজিটিভ এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কাজ করে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি আই একক ভেক্টর দিয়ে প্রকাশ করি। তাহলে এই আর এক্স এর ভেক্টরীয় ফর্ম কি হয়ে যাবে বলতো আর এক্স আই হয়ে যাবে। আর যদি আমরা বলি আর ওয়াই এর ভেক্টরীয় ফর্ম কি হবে এটা কিন্তু হবে আর ওয়াই জে হবে, কারণ আমরা জানি ওয়াই এক্সিস বরাবর যে একক ভেক্টর ক্রিয়া করবে। তাহলে আমরা যদি বলি এই যে দুইটা ভেক্টর আর এক্স আই এবং এই যে আর ওয়াই জে এই যে এই দুইজন আসলে কার থেকে তৈরি হয়েছে এটা হচ্ছে আর থেকে তৈরি হয়েছে। তাহলে এই দুইজনের যে ভেক্টরীয় যোগফল এটা কিন্তু আমাদের আর এর সমান হবে। তার মানে উপাংশের মাধ্যমে আমরা কি করলাম আমরা চাইলে এই ফরম্যাটটা নিয়ে আসতে পারি। তাহলে এইটাকে আমরা কি বলতেছি উপাংশের সূত্র বলতেছি। তাহলে উপাংশের সূত্র পড়তে গেলে আসলে ভেক্টর বিভাজনের নীতিটাও বুঝতে হয়, দেন হচ্ছে আমাদের এটাও শিখতে হয় আসলে কিভাবে আমরা মান থেকে একটা ভেক্টরে পরিণত করতে পারি, যেমন দেন হচ্ছে এই দুইটার ভেক্টরীয় যে সাম হচ্ছে এটা হচ্ছে আর এর সমান হয়ে যাচ্ছে। তো এখান থেকে বেশ ক্রিটিক্যাল কিছু ম্যাথ থাকে, ঠিক আছে, আমরা ওইটা সুন্দর করে ধরে ধরে পড়বো। সো আপাতত আমরা দেখি নেই যে আসলে উপাংশ সূত্রটা আমাদের কি ছিল এবং সেটাকে আমরা কিভাবে ড্রাইভ করতে পারি। এই উপাংশ সূত্রের পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। এই সামান্তরিকের সূত্র কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এখান থেকে অনেক বেশি সিকিউ আসতে পারে। আমরা যে বৃষ্টির ম্যাথ নদী নৌকার ম্যাথ পড়ি এটা কিন্তু সামান্তরিকের সূত্র দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। এখন দেখো সো আমরা যদি সামান্তরিকের সূত্র পড়ি তাহলে আমরা এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কি ও একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম হচ্ছে বা পজিশন হচ্ছে ও। এই ওতে একটা ভেক্টর পি এই দিকে কাজ করতেছে আর একটা ভেক্টর কিউ এই দিকে কাজ করতেছে। তো আমি ধরে নিলাম পি আর কিউ হচ্ছে দুইটা বল, এই দুইটা বল কি করলো এই ও বিন্দুতে থাকা যে কোনো একটা বস্তুকে ঠিক চিত্রের মতো করে ধাক্কা দিচ্ছে। তো দুইটা বল যেহেতু একই সাথে একটা নির্দিষ্ট বিন্দুতে ধাক্কা দিচ্ছে তার মানে এরা তো এমনিতেও ভেক্টর রাশি, কারণ আমরা জানি অলরেডি বল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যখন দুইটা ভেক্টর রাশি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করবে তখন তাদের একটা লব্ধি তৈরি হবে। যখনই লব্ধি তৈরি হবে তাহলে যেহেতু এটা বলের লব্ধি তার মানে একটা নেট বল কাজ করবে। এই নেট বলের দিক যেদিকে হবে এই বস্তুটা কিন্তু ওই দিকেই মুভ করবে। যদি নেট বলের মান শূন্য হয় তাহলে বস্তুটা কোথাও মুভ করবে না। তাইলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, আমাদের দরকার হচ্ছে এই যে দুইটা বল আমরা পি এবং কিউ পেলাম এই দুইটা বলের যে লব্ধি হবে এইটাকে বের করা এবং ওই লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে সেটাকেও কিন্তু ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসা। তাহলেই আমরা বুঝবো যে আমাদের কণাটার কোন দিকে সরণ হচ্ছে। তো এটার জন্য আমরা একটু কাজ করি, এটার জন্য হচ্ছে আমরা এটাকে একটু সুন্দর করে তোমার হচ্ছে ড্র করে ফেলি। দেখো এই পিটাকে চাইলে আমরা ঠিক এই বরাবর দিতে পারি না, যে এই পিটা কাজ করতেছে ঠিক এই দিকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল এটা কিন্তু আমাদের সেই পি ভেক্টরটা হয়ে গেল।
এবং এটার সাথে সাথে আমরা কি করব, এটার সাথে সাথে আমরা এই কিউ ভেক্টরের দিকটাকে একটু চেঞ্জ করে এখানে নিয়ে আসবো। আসলে দিক চেঞ্জ করতেছি না, মূলত নতুন করে একটু সামনে আগাই দিচ্ছি। এই যে কিউ ভেক্টরটা ঠিক এই বরাবর কাজ করতেছে। তো কিউ ভেক্টরটা যখন এই বরাবর কাজ করবে তখন বেসিক্যালি আমরা কি পাচ্ছি, যে আমাদের দুইটা ভেক্টর ছিল পি আর কিউ, তারা হচ্ছে এই ও বিন্দুতে ক্রিয়া করছে। তাহলে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এখন যদি আমরা একটা কাজ করি, এইটাকে একটা সামান্তরিকে পরিণত করে দেই, তাহলে সামান্তরিকে পরিণত করতে গেলে আমার কি লাগবে, আমার এখানে একটা বাহু লাগবে আর এই এই বাহুর আর একটা সমান্তরাল বাহু লাগবে, এই যে এটা। সো এটা আমরা দিয়ে দিলাম। তাইলে এটাকে একটু হেভি করে দেই। সো দেখো, তাইলে আমরা এখানে কি এঁকে ফেলছি, একটা সামান্তরিক কিন্তু এঁকে ফেললাম। তাইলে এই সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক দিয়ে আসলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব। সো এখানে এই যে দুইটা বল পি আর কিউ, এরা কোথায় ক্রিয়া করতেছে, এরা কিন্তু ও বিন্দুতে ক্রিয়া করতেছে। তাইলে এদের একটা লব্ধি তৈরি হবে। এই লব্ধিটা আসলে কোথায় তৈরি হবে, সো আমরা সামান্তরিকের সূত্র মতে জানি, যদি কোনো একটা সামান্তরিক তুমি নাও এবং এই সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহুকে সিলেক্ট করো, তো সন্নিহিত বাহু কারা, যারা একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে উৎপন্ন হয় বা কৌণিক বিন্দু সংলগ্ন যে দুইটা বাহু থাকবে তাদেরকে আমরা সন্নিহিত বাহু বলি। তাহলে ওটা হচ্ছে আমাদের কৌণিক বিন্দু, এখান থেকে ও এ বরাবর, ও এ হচ্ছে কি একটা বাহু, ওবি হচ্ছে আরেকটা বাহু, এবং এই ও এ ওবি এরা কিন্তু পরস্পর সন্নিহিত বাহু। এবার আমরা কি করলাম, এই ও এ বরাবর একটা ভেক্টরকে ডিফাইন করলাম পি এবং ওবি বরাবর আরেকটা ভেক্টর নিয়ে আসলাম কিউ। তাহলে এদের লব্ধি হবে সামান্তরিকের সূত্র অনুসারে, এই যে আমাদের কৌণিক বিন্দু আছে, এই কৌণিক বিন্দু থেকে ঠিক তার বিপরীত বিন্দু পর্যন্ত সি পর্যন্ত আমরা নতুন একটা ভেক্টর এঁকে ফেলবো। তাইলে এই যে ও এর বিপরীত বিন্দু সি, এটা কি ও সি কর্ণ। তাহলে এই কর্ণটাকে যদি আমরা একটা নতুন ভেক্টর আর দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কি বলবো, এই আর ভেক্টর হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। তাহলে কি আমরা বুঝতে পারলাম সামান্তরিকের সূত্রে কি বলা হয়েছে। সামান্তরিকের সূত্রে বলা হয়েছে, যদি কোনো ভেক্টর বা যদি দুইটা ভেক্টর পরস্পর একটা সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে উৎপন্ন হয় এবং তারা যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, তবে তাদের লব্ধি হবে ওই কৌণিক বিন্দু থেকে যে কর্ণ আঁকা হবে সেই কর্ণকে যদি তুমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করো, তাইলে সেই ভেক্টরের লব্ধির সমান। সো এখন এই যে লব্ধি আমরা বের করলাম, তাই না, এই লব্ধিটা কার সাথে কোন দিকে বেঁকে আছে বা কোন দিকে দিক করে আছে। দেখো তো, আমরা চাইলে বলতে পারি কিউ এর সাথে থিটা কোণ করে আছে অথবা পি এর সাথে থিটা কোণ করে আছে। তো আমরা ম্যাক্সিমাম ম্যাথে কি করি, এই পি এর সাথে কোণ করেই দেখাই। এই জন্য আমি ধরে নিলাম যে এই আর ভেক্টরটা তোমার হচ্ছে পি এর সাথে থিটা কোণ করে ক্রিয়া করতেছে, তাই না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে লব্ধির মান বের করব, তার সাথে সাথে লব্ধির দিকটাও বের করে ফেলবো। তার মানে লব্ধির মান হচ্ছে আর এর মডুলাস এবং দিক বলতে এই থিটা বের করে ফেলতেছি। এখন কথা হচ্ছে, এটার জন্য কিন্তু আমরা চাইলে সূত্র প্রতিপাদন করতে পারি, বাট যেহেতু আমাদের ফোকাসই হচ্ছে ইন্টারমিডিয়েটের যে সিকিউ গুলা এমসিকিউ গুলা এইটাকে সলভ করা, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সূত্রটাকে প্রতিপাদন করব না। বাট যারা একদম ফার্স্ট ইয়ারে আসো তারা কিন্তু চাইলে প্রতিপাদন করে নিতে পারো। সো আমি প্রতিপাদনের জন্য আরেকটা টিউটোরিয়াল করে দিব, কারণ প্রতিপাদন শিখলে আসলে তুমি প্রত্যেকটা লাইন বুঝতে পারবা, প্রত্যেকটা বেসিক বুঝতে পারবা। তুমি যখন একটা থিওরি ভালো করে বুঝবা, তখন কিন্তু তুমি এটার সাথে ম্যাথকে কানেক্ট করে যদি পড়ো একবার, তাহলে কিন্তু তোমার আর কখনোই প্রবলেম থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা কিন্তু সাধারণত নোট টোট পড়ি বেশি, যেমন খাতা দেখেই শুধু সবসময় পড়ি বা কারো খাতা নিয়ে কপি করে সেটা পড়ি। আমার কথা হচ্ছে সেটা অবশ্যই পড়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার সাথে আমাদের মেইন বইটাকে একটু মিলাই পড়তে হবে। কারণ তুমি যেখানে যত কোশ্চেনই পাবা সব মেইন বইয়ের ভেতর থেকেই তো পাচ্ছ।
তোমার এটার জন্য অনেক কিছু সলভ করতে হবে না, তুমি তখনই বুঝবা যে আমি পারি। সেটা হচ্ছে কি, যদি তুমি তোমার মেইন বইয়ের কনসেপ্ট গুলো বুঝো, যে কোনো একটা বইয়ের কনসেপ্ট বুঝো, দেন তুমি যদি বাকি সবকিছু সলভ করতে পারো। এখন তুমি যেটা সলভ করবা সেটা তুমি এমনিই পারবা, কিন্তু কথা হচ্ছে তোমার কাছে যদি একটা আননোন কোশ্চেন দিয়ে দেয়, তাহলেও যদি তুমি সলভ করতে পারো, তার মানে বোঝা যাবে যে তুমি আসলে পারতেছো। দ্যাটস ওয়াই তোমার মেইন বইয়ের যে কনসেপ্ট গুলো আছে, প্রত্যেকটা খুব সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পারা ভালো, ঠিক আছে? তো এখন দেখো, তো আমাদের কাছে যে ভেক্টরটা ছিল আর, আমরা কি করব, এটার মান বের করব। তাহলে এই আর ভেক্টরের মান আমরা জানি, যেহেতু দুইটা ভেক্টর পি আর কিউ কাজ করতেছে, তাহলে এদের কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq, দেন চলে আসবে cos অফ আলফা, এবং এটার কি থাকবে, একটা রুট ওভার দিয়ে দিলাম। তাহলে যদি আমরা বলি যে যদি দুইটা ভেক্টর পরস্পর একটা নির্দিষ্ট কৌণিক বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে তাদের লব্ধির মান হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ অফ আলফা। এখানে আমাদের একটা প্রবলেম হয় এই আলফাটাকে নিয়ে। আলফা অবভিয়াসলি তোমার অরিজিনাল যে দুইটা ভেক্টর থাকবে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে। তো এখন দেখো, এইটুকু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর দিক। তাহলে এর দিক কি ছিল, আমরা ধরে নিছি যে এই আর ভেক্টরটা পি এর সাথে, কার সাথে, পি এর সাথে থেটা কোণ করে অবস্থান করতেছে, থেটা কোণে অবস্থান করতেছে। যদি আর ভেক্টর পি এর সাথে থেটা কোণ করে অবস্থান করে, তবে আমরা লিখতে পারি কি, ট্যান থেটা, এইটা হবে যার সাথে লব্ধি কোণ করে থাকবে তার মান একা। দেন কি করতে হবে, বাকিটার তোমার হচ্ছে সাইন এবং কজ নিতে হবে, কারণ তুমি যদি মনে রাখার জন্য পড়ো, তাহলে ট্যান থেটা মানে কি, সাইন বাই কজ। তাহলে বাকি যে ভেক্টর আছে আমাদের কিউ, এইটার হবে সাইন এবং এটার কজ। এখন কথা হচ্ছে সাইন কজ তো আর একা থাকবে না, তাই না? এটা তো একটা ত্রিকোণমিতিক অপারেটর, তাহলে এটার সাথে কি আসবে, কোণ আসবে। সো আমরা যে কোণটা নিব সেটা হচ্ছে কি, পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণ থাকবে তাকে। তাহলে tan থিটা সমান আমরা কি পেলাম, কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ আলফা, কিউ কজ আলফা। এখন তোমরা চাইলে এগুলাকে একটু মানে চিত্র দেখে প্রতিপাদন করে করেও পড়তে পারো। সো আমরা এটার সেপারেট একটা হচ্ছে টিউটোরিয়াল করে দিব, পরে হচ্ছে এটার সাথে লিংক অ্যাড করে দিব, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। সো যেহেতু আমরা দুইটা জিনিস দেখলাম যে আর এর মান এবং দিক, সো এবার আমরা কি করব, এই মানের ক্ষেত্রে কিছু স্পেশাল কেস দেখব। দেখো, যদি তোমার কাছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর পরস্পর 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তো পরস্পর 0 ডিগ্রি কোণে ক্রিয়া করা মানে হচ্ছে এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, এরা পরস্পর সমান্তরালে ক্রিয়া করবে। তো যদি সমান্তরালে ক্রিয়া করে, তাহলে এদের ক্ষেত্রে লব্ধির ভ্যালু কি হবে, লব্ধির ভ্যালু হবে আর সমান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ। দেখো তো এবার কজের পরে যে কোণ, এই কোণের মান কি হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। সো আমরা জানি কজ 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটাকে তুমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখো, তাহলে এটা কি হবে, পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, কারণ cos 0 মানে 1 হয়ে গেছে, দেন কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পি প্লাস কিউ দেন তার হোল স্কয়ার, সেটা হবে তার রুট। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, পি প্লাস কিউ। তাইলে দুইটা ভেক্টর যখন পরস্পর সমান্তরালে ক্রিয়া করতেছে বা তাদের মধ্যবর্তী কোণ 0 হচ্ছে, তখন তাদের যে ভ্যালুটা হবে, তাদের যে লব্ধির ভ্যালুটা হবে, এই ভ্যালুটা হবে ওই দুইটা ভেক্টরের মানের যোগফলের সমান। এবং এটাকে আমরা কি বলি, এটাকেই আমরা লব্ধির সর্বোচ্চ বা ম্যাক্স ভ্যালু বলি। তাহলে যদি দুইটা ভেক্টর থেকে ম্যাক্সিমাম ভ্যালু পেতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই দুইটা ভেক্টরকে এমন ভাবে স্থাপন করতে হবে পরস্পরের সাথে, যাতে তারা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে। এরপর আমরা চলে যাব সর্বনিম্নের কন্ডিশনে।
এখানে আমরা দেখব যে এই দুইটা ভেক্টর পি এবং কিউ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তার মানে এদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণের মান 180 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণের মান যখন 180 ডিগ্রি হবে, তখন আর এর যে ভ্যালু হবে এটা হবে কি √/p² q² প্লাস টুয়াইস pq। দেখো এইখানে cos এর মান কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, cos এর যে কোণের মানটা। সো আমরা জানি cos 180 এর ভ্যালু হচ্ছে -1। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে এটাকে এইভাবে লিখতে পারি p² মাইনাস টুয়াইস pq প্লাস q²। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, p মাইনাস q তার হোল স্কয়ার তার স্কয়ার রুট। সো এখান থেকে আমরা r এর নতুন একটা ভ্যালু পাবো, এবং সেটা কি r ইকুয়াল p মাইনাস q। তার মানে যদি দুইটা ভেক্টর পরস্পর বিপরীতভাবে ক্রিয়া করে বা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তবে আমরা পাচ্ছি এদের লব্ধি হচ্ছে ওই দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, এবং এটা অ্যাকচুয়ালি r এর সর্বনিম্ন মানটাকে নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে আর মিনিমামের ভ্যালু। আমরা কিভাবে হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান পেতে পারি, কিভাবে লব্ধির সর্বনিম্ন মান পেতে পারি, এটা কিন্তু আমরা একবার যোগ এবং একবার বিয়োগ করলে বের হয়ে যাচ্ছে। এখন দেখো, এরপরে আমরা আরেকটা কন্ডিশন দেখব, সেটা হচ্ছে কি, আচ্ছা এই কন্ডিশনে যাওয়ার আগে আমি একটা কথা বলি, যে ধরো তোমার কাছে দুটো ভেক্টর আছে, তাই না? একটা ভেক্টর হচ্ছে কত, আমি ধরে নিলাম যে কোন একটা বিন্দুতে কোন একটি বিন্দুতে 12 নিউটন ও হচ্ছে 5 নিউটন মানের দুটি বল ক্রিয়া করছে, দুটি বল ক্রিয়া করছে। সো এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, তাহলে এদের লব্ধি কি হবে? এখন দেখো, যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা ভেক্টর বা দুইটা বল ক্রিয়া করতেছে, অবশ্যই তাদের একটা কৌণিক ডিফারেন্স আছে। 0 হইতে পারে বা 180 হইতে পারে, 90 ডিগ্রি হইতে পারে, পারে না? সো তার মানে লব্ধি কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে। তো আমরা এই যে লব্ধি আর, এইটাকে কি বলবো, যে এই আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে, তোমার আর মিনিমামের থেকে বড় হবে, অথবা চাইলে বলতে পারি আর মিনিমামের সমানও হতে পারে। আবার আর ম্যাক্স থেকে ছোট হবে, আবার চাইলে কি বলা যায় আর ম্যাক্স এর সমানও হতে পারে। তার মানে আমাদের যে লব্ধির মানটা, এটা ভ্যারি করবে কোন জায়গা থেকে, আর মিনিমাম টু আর ম্যাক্সিমাম। যদি আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, তাইলে ব্যাপারটা ঠিক এইভাবে চলে আসবে। সো দেখো, এখন হচ্ছে তাইলে এইখানে আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমেই দেখাবো। তাহলে সংখ্যা রেখার জন্য আমরা একটু হচ্ছে লাইন নিয়ে নেই। তো লাইনটা হচ্ছে এরকম, যে আমাদের কাছে একটা সংখ্যা রেখা আছে, এই সংখ্যা রেখাটাকে আমরা মার্ক করব হচ্ছে দুইটা হচ্ছে ভ্যালু দিয়ে। একটা হচ্ছে কি আর মিনিমামের জন্য একটা পয়েন্ট নিব এখানে, যে আর মিনিমামের জন্য একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটা আর ম্যাক্সিমামের জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি। সো এই দুইটা পয়েন্ট আমাদের ক্লিয়ার। সো এটা হচ্ছে আমাদের আর মিনিমামের ভ্যালু প্রকাশ করবে, আর হচ্ছে ম্যাক্সিমামের ভ্যালু প্রকাশ করবে। এখন কথা হচ্ছে যে আর এর যে ভ্যালুটা, এটা কিন্তু চাইলে আমরা বলতে পারি হ্যাঁ কি এটা আর মিনিমামের সমান হইতে পারে। ওকে, এটা আর মিনিমামের সমান হইতে পারে। আবার আর ম্যাক্সের যে ভ্যালুটা, এটাও কিন্তু আমরা চাইলে বলতে পারি এটা সরি আর এর মানটা এই আর ম্যাক্সের ভ্যালুর সমান হইতে পারে, কোনো সমস্যা নাই। এবং এদের মাঝখানের যে কোনো কিছু কিন্তু হইতেই পারে। তার মানে আমরা যদি দেখি আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথ অনুসারে যে আমাদের কি দেওয়া আছে 12 নিউটন এবং 5 নিউটন, তাহলে এইখানে আর মিনিমামের ভ্যালু হচ্ছে কত, আর মিনিমামের ভ্যালু হচ্ছে 7, কারণ এই দুইটার বিয়োগফল হচ্ছে 7, এবং আর ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে কত 17। তার মানে আর এর ভ্যালু 7 থেকে শুরু করে
এই 17 রেঞ্জের মধ্যে যে কোনো একটা মান নিতেই পারে, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যদি অপশনে দেওয়া থাকে 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন বা 5 নিউটন বা 6 নিউটন, তাহলেও কিন্তু আমাদের ওইটা আনসার করা যাবে না, এটা রং আনসার। আবার যদি 17 থেকে বড় থাকে, 18, 19, 20, 21, 22, এনিথিং, এনি কাইন্ড অফ ভ্যালু থাকে যেটা এক্সিড করে যাবে 17 কে, তাহলে কিন্তু আমরা এটা নিতে পারবো না। বাট কথা হচ্ছে আমাদের যদি 11 নিউটন থাকে, 12 নিউটন থাকে, 10 নিউটন থাকে, তাহলে কিন্তু আমাদের রাইট আনসার হবে ওইগুলোর ভিতর থেকে যে কোনো একটা। তার মানে আমি যদি কোনকে নাও বলে দেই, শুধুমাত্র এই কন্ডিশনকে ইউজ করে, দেখো এই যে এই কন্ডিশনটাকে ইউজ করে আমরা চাইলে এই কোশ্চেনের আনসার করতে পারি। তো এটা কিন্তু একটা ভালো ম্যাথ ছিল, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হয়, সো এটা একটু দেখবা কেয়ারফুলি। সো এরপরে আমরা চলে যাব কেস 3 তে। এই কেস 3 তে কি আছে, যদি দুইটা ভেক্টর আমাদের পি এবং কিউ এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি হবে, আমরা দেখতেই পাচ্ছি যে cos 90 চলে আসবে, এই cos 90 এর ভ্যালু 0, তাহলে কিন্তু আমাদের কি থাকবে, r সমান স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কারণ আমাদের যে টয়েস পি কিউ এর অপশনটা ছিল, এই পোরশনটা ছিল, এটা cos 90 0 হয়ে যাওয়ার কারণে ওইটা কিন্তু অটোমেটিক্যালি 0 হয়ে গেছে। সো এটা আসলে আমাদের কেন দরকার? এটা দিয়ে তো আমি আসলে ম্যাক্সিমাম ভ্যালু পেলাম না, আবার হচ্ছে মিনিমাম ভ্যালু পেলাম না। তাহলে কেন পড়লাম? কারণ আমরা অনেকগুলো ম্যাথেই দেখব যে এই কন্ডিশনটাকে আমরা অ্যাপ্লাই করতেছি। লাইক আমাদের কাছে যদি এরকম দেওয়া থাকে, আমরা যদি একটা চিত্র আঁকি যে আমাদের কাছে একটা পি ভেক্টর আছে এবং আরেকটা কিউ ভেক্টর বলে দিছে, কি বলছে, যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তুমি এদের লব্ধির ভ্যালুটা বের করো। সো তুমি চাইলেই বুঝতে পারবা যে লব্ধি তো এইখান থেকে হওয়া উচিত ছিল, তাই না? তো আমরা যদি এইখানে বেসিক্যালি কি করি, যে হ্যাঁ এই লব্ধিটাকে জাস্ট এইখান থেকে ইনিশিয়েট করে দেই, দেখো এই যে এইখান থেকে লব্ধিটাকে ইনিশিয়েট করে দিলাম, তাহলে এইটা হচ্ছে কি আমাদের লব্ধি। আর তো আমরা চাইলে কি করতে পারি, একটা ভেক্টরকে তুলে নিয়ে এসে সমান্তরালে অন্য যে কোনো অবস্থায় বসাইতে পারি যদি তার দিকটাকে সমান রাখা হয়। তাহলে দেখো তো এটাকে সমান্তরালে মুভ করলাম এবং করে এটার দিকটাকেও সেম রাখা হইলো, তাহলে এই বরাবর কি কাজ করতেছে, এই বরাবর কিন্তু কিউ ভেক্টরটাই কাজ করতেছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যদি এটা থিটা সূক্ষ্মকোণ হয়, তাহলে কিউ হচ্ছে কি লম্ব, আর পি ভেক্টর এটা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে আর সমান কিন্তু আমরা ডিরেক্টলি পিথাগোরাসের সূত্রটাকে অ্যাপ্লাই করে দিয়েই এখান থেকে সলিউশনটা বের করে নিতে পারি। অথবা আমাদের কাছে যদি অন্য টাইপের একটা প্রবলেম দেওয়া থাকে, যে কাইন্ড অফ আমাদেরকে বলে দিছে যে আমাদের কাছে একটা ভেক্টর আছে পি, এটার ভ্যালু বলে দিছে এবং তোমাকে বলে দিল এই পি ভেক্টরের সাথে এমন একটা ভেক্টর ক্রিয়া করবে যার ফলে এদের যে লব্ধি আর হবে এটা পি এর সাথে ঠিক লম্বভাবে অবস্থান করতেছে। ওকে, কিভাবে অবস্থান করবে, ঠিক লম্বভাবে অবস্থান করবে। তাহলে তুমি যে ভেক্টরটা ক্রিয়া করতেছিল অরিজিনাল যে আরেকটা ভেক্টর ক্রিয়া করবে তার ভ্যালুটাকে বের করে নিয়ে আসো। তো আমরা বলবো যে হ্যাঁ ভাই আমাদের ভ্যালু হচ্ছে এটা কিউ। কিভাবে আমরা কিউটাকে নিব, এই দিকে নিব নাকি হচ্ছে ঠিক এই 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 ব্যাক সাইডে নিব? এখন দেখো আমরা জানি যে দুইটা ভেক্টর যদি একটা কৌণিক বিন্দুতে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি ওই দুইজন ভেক্টরের মধ্যবর্তী কোনো একটা অঞ্চলে অবস্থান করবে, তাইলে অবভিয়াসলি আমাদের কিউটাকে কিন্তু ঠিক এই বরাবরই নিতে হচ্ছে। সো এখন দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, সো এইখান থেকে কিন্তু আমরা এই কিউ ভেক্টরটাকে ঠিক এইভাবে রিপ্লেস করে আসতে পারি। তাহলে এবার দেখো তো আগের বার ছিল কি আর হচ্ছিল আমাদের অতিভুজ, বাট এবার কিন্তু কিউ আমাদের অতিভুজ হয়ে গেল। তাহলে কিউ যখনই আমাদের অতিভুজ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এবার সূত্রটা চেঞ্জ হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই কিউ সমান রুট ওভার আর স্কয়ার প্লাস পি স্কয়ার। সো এবার কিন্তু আমাদের এই প্যারাটা নাই। ওকে, সো আমাদের আগে ছিল আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বাট এবার কি হয়ে গেছে, কিউ স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার প্লাস পি স্কয়ার হয়ে গেছে। তো তার মানে আমি যে কোনো ওয়েতে যে কোনো ভেক্টরের মান আমরা চাইলে এই সূত্রটা বা এই ইউজ কেসটা পড়ে দেন কিন্তু ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। তো
তো তার মানে তোমার কাছে যদি বেসিকটা একটু ভালো থাকে, একটু স্ট্রং থাকে, তাহলে তুমি যে কোনো টাইপের কোশ্চেনে কিন্তু আনসার ইজি ওয়েতে করতে পারবা। তো এই জন্য আমার সাজেশন সবসময় থাকবে যে তোমরা বেসিকটা বুঝে দেন পড়াশোনা করো। তারপরে তুমি হচ্ছে প্রত্যেকটা টাইপ ফলো করবা। প্রত্যেকটা টাইপ যখন ফলো করবা তখন এরপরে এর রিলেটেড বা সিমিলার টাইপের যে টাইপগুলো আছে ওটা না দেখে প্র্যাকটিস করতে হবে। সো আমরা ম্যাক্সিমাম প্র্যাকটিস করাই দিব। সো তোমাদের উচিত একটু ধৈর্য ধরে ক্লাসটা কন্টিনিউ করা। তো এখন দেখো এইখানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম এই রিলেটেড কয়েকটা এমসিকিউ পড়বো, দেন আমরা কি করব, সিকিউতে চলে যাব। এখানে বলা আছে যে দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান কত। তো এই দুইটা ভেক্টর যদি আমাদের কাছে পি আর কিউ বলে দেওয়া থাকে, তাইলে এদের সর্বোচ্চ লব্ধির ভ্যালু হবে পি প্লাস কিউ। এটা একটু আগে আমরা দেখে ফেলছি। আমার মনে হয় এটার জন্য আমাদের আর বেসিকের দরকার নাই, আমরা তো পড়েই ফেললাম। এখানে আরেকটা কোশ্চেন এটা হইতেই পারে যে দুইটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধি পেতে গেলে এদের মধ্যবর্তী কোণের মান কত হইতে হবে। তখন কিন্তু এদের মধ্যবর্তী কোণের মান হইতে হবে, আমরা বলতে পারি যে ভাই পি এবং কিউ এই দুইজনের যে মধ্যবর্তী কোণ হবে এটা কিন্তু 0 ডিগ্রি হইতে হবে বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করতে হবে। অথবা আমরা বলতে পারি যে ভেক্টর দুইটা পরস্পর কেমন টাইপের ভেক্টর হবে, পি আর কিউ কিন্তু তখন সদৃশ টাইপের ভেক্টর হবে। কারণ সদৃশ ভেক্টর কিন্তু পরস্পর সমান্তরালে থাকে, একই দিকে ক্রিয়া করতেছে। সো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন কথা বলতে পারি। তোমরা এটাও বলতে পারো ভাই আমার তো সমান ভেক্টর হইতে পারে। হ্যাঁ, সমান ভেক্টর কিন্তু হবে। সমান ভেক্টরের সংজ্ঞা ছিল এরকম, দুইটা সেম টাইপের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এবং তাদের মানও যদি সমান হয় তবে ওই ভেক্টর দুইটা হবে কি, পরস্পরের সমান ভেক্টর। তাহলে আসলে আমাদের সর্বোচ্চ লব্ধি যদি পেতে হয় তাহলে তো আমাদের লাগবে 0 ডিগ্রি বা সমান্তরালে ক্রিয়া করতে হবে, একই দিকে ক্রিয়া করতে হবে। তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের কোনো প্যারা নাই। তাহলে আমাদের সদৃশ ভেক্টর বলি বা সমান ভেক্টর বলি, দুইটাই কিন্তু আমাদের আনসার। এরপর একটাতে আমরা চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে দুটি সমান ভেক্টর থেকে এদের লব্ধি যদি আমি শূন্য পেতে হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে বা কত হতে হবে। তো দেখো আমরা জানি যে লব্ধি শূন্য করতে গেলে এই লব্ধির সর্বনিম্ন মানই হবে শূন্য। তাহলে লব্ধির যদি সর্বনিম্ন মান আমাদের বের করতে হয়, তো আমরা কি জানি আর মিনিমাম সমান হচ্ছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ এইটা যদি করি তাহলে দেখো তো এটা কখন লব্ধির মান শূন্য হবে। লব্ধির মান শূন্য হবে যদি পি আর কিউ পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়। তাইলে আমরা চাইলে পি মাইনাস পিও করতে পিও লিখতে পারি অথবা কিউ মাইনাস কিউটাও লিখতে পারি। তার মানে আমার কি কি হইতে হবে, পি এবং কিউ এই দুইজনের মান পরস্পর সমান হইতে হবে, তার সাথে সাথে এরা বিপরীতমুখী হইতে হবে। তার মানে দেখো তো আর মিনিমামের যে আমাদের হচ্ছে কন্ডিশন ছিল এটা কত ছিল, এটা ছিল আলফা বা পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ ছিল এইটার ভ্যালু হইতে হবে কত, 180 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। আশা করি এটা তো তোমাদের প্রবলেম হবে না। এর পরের কোশ্চেন আমরা চলে যাব। এখানে বলা আছে দুটি সমমানের ভেক্টর একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল যদি এদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হয় তবে এদের মধ্যবর্তী কোণ কত। সো দেখো এই ম্যাথটা অনেক বেশি সহজ। এখানে আমরা দুইটা জিনিস পয়েন্ট করব। একটা হচ্ছে কি বলা হয়েছে, যে দুইটা ভেক্টর আমি নিব তারা হবে সমমানের এবং এই যে লব্ধি, এই লব্ধি হবে যে কোনো একটি ভেক্টরের মানের সমান। আসলে তুমি যখন দুইটা ভেক্টরকে সমান ধরবা, সো আমি একটা ভেক্টরকে ধরলাম হচ্ছে এটার ভ্যালু হচ্ছে পি, তাহলে তোমার যে আরেকটা ভেক্টর থাকবে ওই ভেক্টরের ভ্যালু কত হবে, অবভিয়াসলি পি। তাহলে তুমি যে নতুন লব্ধি তাদের নিবা, এই লব্ধি বলা হয়েছে এই দুইটা ভেক্টরের যে কোনো একটির মানের সমান। তাহলে আসলে এইটার মানের সমান বললেও পি হবে, এইটার মানের সমান বললেও পি হবে। তার মানে আমরা বলেই দিতে পারি যে আসলে এই তিনটা ভেক্টর পরস্পরের সমান। এখন কি বের করতে হবে, এদের মধ্যবর্তী কোণ। সো আমরা ধরে নিলাম এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান যখন আলফা হয় তখন আমরা এই সূত্রটা জানি যে আর স্কয়ার সমান কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার টুয়াইস পি কিউ কজ অফ আলফা। সো আমাদের এখান থেকে বের করার ব্যাপার হচ্ছে আলফা।
সো দেখো এইখানে অলরেডি আমরা বলে দিছি এই আর হচ্ছে পি এর সমান, এই পি আর কিউ পরস্পর সমান এবং কিউ এর মানটা আমরা পি ধরে নিছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2p স্কয়ার cos অফ আলফা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি যে cos আলফা সমান হচ্ছে মাইনাস 120 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায় আলফা সমান কত, সরি cos আলফা সমান হচ্ছে মাইনাস হাফ হবে। আমি আসলে একবারে ক্যালকুলেশন করতেছি। সো এটা তোমরা এই ক্যালকুলেশন তো করলেই পারবা। জাস্ট হচ্ছে এই পি স্কয়ার প্লাস পি স্কয়ার 2p স্কয়ার, এই পি স্কয়ার থেকে বাদ দিলে মাইনাস 1 থাকে, দেন পি বাদ দিয়ে দিব, পি স্কয়ার এই 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাইলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো এখানে থাকবে হচ্ছে মাইনাস হাফ। সো আমরা জানি মাইনাস হাফ এর মান হচ্ছে আলফা এর মান 120 ডিগ্রি। তার মানে আমাদের आंसर হচ্ছে যদি দুইটা সমমানের ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে এবং তাদের লব্ধিও যদি ওই ভেক্টরগুলোর মানের সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। সো এই কোশ্চেনটাকে যদি একটু উল্টে বলা হয় যে দুইটা সমমানের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে এদের লব্ধি কত হবে? তাহলে আমরা কিন্তু এখান থেকে শুধু 120 ডিগ্রি বসায় দিব, এই পি তো থাকবে, এখানে শুধু আর থাকবে, এই আর এর মানও ফাইনালি কি চলে আসবে, পি চলে আসবে। কারণ এই তিনটা তো আসলে এই আর সমান কি হবে, আর সমান পি, এই পি সমান আবার কি হয়ে যাচ্ছে, এটাকে আমরা কিউ বলতে পারি। তো এই কোশ্চেনটা কিন্তু এইবার এই যে 2023-24 ঢাকা ভার্সিটিতে আসছে, ওইখানে বলছে কি √14 মানের দুইটা সমমানের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, এদের লব্ধি কত হবে? এদের লব্ধি তো আমরা না ম্যাথ করেও বের করতে পারি কত, √14। সো তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো যে কোনো জায়গার কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। এরপরে কি বলা হয়েছে যে দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল যদি সমান হয় এদের মধ্যবর্তী কোণ কত? তাইলে দেখো এইখানে যে ব্যাপারটা বলা হয়েছে যে আমাদের দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ। তাহলে এদের যোগফল হচ্ছে পি প্লাস কিউ এবং এদের বিয়োগফল হচ্ছে কি পি মাইনাস কিউ। তো বলা হয়েছে এরা সমান, তাহলে আমরা এদের মধ্যবর্তী কোণ বের করব। সো আমরা ধরে নিচ্ছি এটার মডুলাস হচ্ছে এটা, এটার মডুলাস হচ্ছে এটা। তাহলে এখান থেকে কি বের করা যায় যে এটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, দেন কি হবে cos আলফা, আর এটা কি হবে পি স্কয়ার প্লাস মাইনাস কিউ তার হোল স্কয়ার প্লাস 2p কিউ। দেখো এই cos এর ভ্যালুটা আমরা কি হবে, এই আলফার মান হবে কি, যেহেতু মাইনাস ইউজ করা হয়েছে তার মানে কি এই কিউটা যদি একবার এই দিকে থাকে, এই মাইনাস কিউ মানে হচ্ছে ঠিক তার বিপরীত দিকে। তাহলে এখানে কি চলে আসবে, এখানে কিন্তু চলে আসবে হচ্ছে তোমার পাই মাইনাস আলফা হয়ে যাবে। তার মানে আগে যদি আলফা কোণে থাকে, দেখো এইখানে যদি একটু বলি এটা যদি আমাদের পি হয়, এখানে দেখো আলফা কোণে ছিল, তাহলে মাইনাস কিউ এর সাথে কি হবে এইটুক কোণ বা পাই মাইনাস আলফা কোণে ক্রিয়া করবে, এটুক নিয়ে তো তাহলে কোনো সমস্যা নাই। মাইনাস কিউ মানে হচ্ছে শুধু এই জায়গাটাতে এসে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো এর পরের লাইন আমরা কি করতে পারি, এই পি স্কয়ার কিউ স্কয়ার এই পোরশনটা বাদ, এই পোরশনটা কিন্তু আসলে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো এই 2p কিউ এটাও বাদ। তাহলে আমাদের কাছে কি থাকবে cos আলফা সমান আমরা কি পাচ্ছি, এখানেও তোমার cos আলফা আসবে, কিন্তু পাই মাইনাস আলফা এটা কোন ঘরে, সাইনের ঘরে, এইজন্য আমরা কি বললাম এটাকে মাইনাস cos আলফা বললাম। তাহলে এখান থেকে আমরা এই পাশে যদি এটা নিয়ে আসি তাহলে এটা কি হবে, যদি আমরা হচ্ছে ভাগ করেও দেই তাইলে হচ্ছে এটা আলটিমেটলি এইভাবে চলে আসতেছে, ভাগ তো করা যাবে না, তাহলে তো 1 হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের লাভ নাই। তাহলে এটা হবে 2 cos আলফা, এটা সমান হচ্ছে কত -1, তাইলে এটা হচ্ছে সরি এটা যদি এই পাশে যোগ হয়ে যায় এটা তো -1 থাকে না, এটা হচ্ছে 0 হয়ে যায় আসলে, ঠিক আছে, ক্যালকুলেশন আসলেই পারি না, ঠিক আছে, এটা হচ্ছে 0। তাইলে cos আলফার ভ্যালু কত হবে 0। তাহলে আমরা জানি cos আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে আলফার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি,
এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাইলে এদের যোগফল এবং বিয়োগফলের মান কি হবে? সমান হবে। তাহলে এখানে আমাদের आंसर হচ্ছে বি। সো দেখো আমরা আসলে কি করলাম, দুইটা ভেক্টরকে নিলাম, তাদের যোগফল এবং বিয়োগফল সমান লিখলাম। যেহেতু আমাদের কোণ নিয়ে কাজ করতে হবে, আমরা এইজন্য কি করলাম, এটার মান বের করতে হবে, তাই দুই পাশে মডুলাস করে দিলাম। দেন হচ্ছে আমরা জাস্ট সূত্র বসাই দিলাম। এখানে আরেকটা জিনিস নোটিস করতে হবে, যেহেতু মাইনাস কিউ নেওয়া হয়েছে, তাহলে কিউ যদি হচ্ছে আমরা ধরে নিছিলাম আলফা কোণে ক্রিয়া করতেছে, তাহলে মাইনাস কিউ কি করবে, পাই মাইনাস আলফা কোণে ক্রিয়া করবে। সো এইটুকু যদি তুমি বুঝো তাইলে কিন্তু এই ম্যাথটা সলভ করা একদম ইজি হয়ে যাচ্ছে। এরপরে কি দেওয়া আছে, এরপরে হচ্ছে যদি a প্লাস বি সমান সি হয় এবং a মানে ভেক্টরীয় রূপ যদি এরকম হয় যে a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা হবে c ভেক্টর, এবং a প্লাস b সমান c, তার মানে এদের মানগুলোর যোগফল c ভেক্টরের মানের সমান, তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে এটা বের করতে হবে। দেখো সিম্পলি আমরা লিখব a প্লাস b, এটা সমান হচ্ছে কি সি ভেক্টর। তাহলে এদেরকে মডুলাস করে দিই। তাহলে মডুলাস করে দিলে কি হবে, এখানে ঠিক আগেটার মতো লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাইলে এদের মধ্যবর্তী কোণকে যদি তুমি আলফা ডিফাইন করে নাও তাহলে আলফা, তাহলে এটা কি হয়ে যাবে সি স্কয়ার। আসলে সি স্কয়ার দেখো এটা আসলে রুট ওভার থাকে, তো এই a প্লাস b এটা কি হবে, আমি একটু এক লাইন বেশি করি, হ্যাঁ এটা রুট ওভার থাকবে, আর এটা তো হচ্ছে এটার যদি মডুলাস আমি করি তাহলে এটাও কি হবে, এটা জাস্ট সি স্কয়ার হয়ে যাবে। সো এখানে তো দেখো এই যে আমরা একটা লাইন বেশি করতেছি, তাহলে এখানে যে এই a প্লাস b এটার যে লব্ধি, এই লব্ধিটা অ্যাকচুয়ালি কি হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, আর এই যে c রুট মানে c এর ভ্যালু, এই c এর ভ্যালু কি হবে রুট ওভার c স্কয়ার, এটা c এর সমান হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এইটা c থাকলো, এবার আমরা কি করব, দুই পাশে স্কয়ার করে দিব। আরেকটা কাজ করি, যে এখানে দেখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 2ab, এটা কি হবে cos অফ আলফা, আর এই c টার তখন কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। সো এখন আমরা কি করব, এই c এর ভ্যালুটা আসলে আমাদের গিভেন যে ডাটা সেট ছিল ওইখান থেকে আসলে বসাই দিব। তাহলে 2ab cos অফ আলফা, দেখো c এর ভ্যালু কত a প্লাস b, তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি, যেটা হচ্ছে a প্লাস b, তার হচ্ছে কি হোল স্কয়ার। তো এখান থেকে আমরা কি পাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, দেন হচ্ছে 2ab, দেন cos আলফা, এটা হয়ে যাবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। সো দেখো এই দুই পাশ থেকে আমাদের কোন দুইটা জিনিস বাদ হয়ে যাবে, এই a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। সো এদেরকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এদেরকে এক পাশে নিয়ে আসতে পারি, যে আমরা বলতে পারি যে 2ab, আচ্ছা এই 2ab তো বাদ দেওয়া যাবে, তাহলে এটা আমাদের ইজি হয়ে গেল, 2ab cos আলফা সমান কি হয়ে যাবে, এই যে 2ab হয়ে যাবে। সো এইখান থেকে আমরা বলতে পারি cos আলফা সমান 1, তাহলে আলফা এর ভ্যালু হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে যদি দুইটা ভেক্টর পরস্পর হচ্ছে তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তবে তাদের ভেক্টরীয় যোগফল তৃতীয় ভেক্টরের সমান হয়, আর তাদের মানও ওই তৃতীয় ভেক্টরের মানের সমান হবে, ঠিক আছে। এইভাবে আর কি মানের যোগফলও তৃতীয় ভেক্টরের মানের যোগফলের সমান হবে। তো আমরা চাইলে এটাও সলভ করতে পারি। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে গেলাম। তো এখানে বলা হয়েছে দুইটা ভেক্টর 2i প্লাস 3j মাইনাস 5k এবং i মাইনাস 2j প্লাস 3k ভেক্টর দ্বয়ের সাথে কি ভেক্টর যোগ করলে এদের লব্ধি j হবে। সো তুমি ইনিশিয়েট করে নাও যে ভাই আমার হচ্ছে একটা ভেক্টর আমি নিলাম a, এই ভেক্টরের সাথে তুমি কি করবা, এই 2i প্লাস 3j মাইনাস হচ্ছে 5k আরেকটা ভেক্টর নিলা, দেন তার সাথে যোগ করে দিলা i মাইনাস 2j প্লাস হচ্ছে কি 3k, এটা সমান কি হবে, j হবে। এখন তোমার কাজ কি, তাহলে এই a সমান এদের জাস্ট এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে j মাইনাস তোমার যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এটাকে যদি ধরো আমি p ভেক্টর ধরে নিলাম, এটাকে হচ্ছে আমি q ভেক্টর ধরে নিলাম, এটা q ভেক্টর, তাহলে
এই দুইটা ভেক্টরে কি করতে হবে, দুইটা ভেক্টর মাইনাস করে দিবা, তাহলে মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। সো এখান থেকে যে आंसर আসবে এইটা তোমরা হচ্ছে দেখবা যে অপশনে কোনটা আসতেছে। সো আমি এটা তোমাকে করে দিলাম না, সো তোমরা হচ্ছে এটা করে आंसरটা আমাকে বলবা, ঠিক আছে? সো এখন দেখো এরপরে কি আছে, যে একটি কণার অবস্থান ভেক্টর আর এইটা সমান হচ্ছে টি স্কয়ার মাইনাস 1 ইনটু i প্লাস 2t j। উক্ত কণার xy তলে সঞ্চার পথ কাকে নির্দেশ করবে? সো দেখো xy তলে যদি আমি কোন একটা কণার সরণ ভেক্টরের কথা চিন্তা করি, যেহেতু সঞ্চার পথ বলছে, তাহলে সেটা কি বলতে পারি, xi প্লাস হচ্ছে yj। আবার এখানে আমাদেরকে বলেই দিছে অবস্থান ভেক্টর r ইকুয়াল কত, তোমার হচ্ছে টি স্কয়ার মাইনাস 1 ইনটু i প্লাস 2t ইনটু j। এখন এখান থেকে আমরা চাইলে যদি কম্পেয়ার করি তাহলে x সমান কি বলা যাবে, টি স্কয়ার মাইনাস 1 আর y সমান কি বলা যাবে, 2t। সো আমরা জানি যদি সঞ্চার পথের ইকুয়েশন ডেভেলপ করতে হয় তাহলে x আর y কে একটা সিঙ্গেল ইকুয়েশনের আন্ডারে নিয়ে আসতে হবে। এখন এইখান থেকে তাহলে আমরা t এর মান বের করতে পারি y/2। সো এই t এর ভ্যালুটা আমরা হচ্ছে এইখানে বসাই দিব, তাহলে x সমান হবে y²/4 মাইনাস 1। তো এটা হয়ে যাবে কত, y² মাইনাস 4 ইকুয়াল 4x বা y² সমান 4x প্লাস 4 বা 4 ইন্টু x প্লাস 1। তো দেখো তো আমরা ম্যাথ থেকে কি পড়ে আসছি, যদি কোনো সঞ্চার পথের সমীকরণ ঠিক এইরকম হয় তাহলে এটাকে আমরা কি বলবো, পরাবৃত্তের সমীকরণ বলবো। সেটা হচ্ছে আমাদের आंसर। সো এই হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধি বের করার যে সূত্রগুলো ছিল বা বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল সেটা আমরা পড়ে ফেললাম। সো এরপরে বেসিক্যালি আমরা কি দেখব, এটার দেখো এই যে এই ভেক্টরের গুণের টপিকের আগে আমরা হচ্ছে একটা কাজ করব, যে আমাদের যে সিকিউ আছে এই সিকিউটা একটু সলভ করে ফেলবো, ঠিক আছে? তো সিকিউটা ধরে ধরে সলভ করব। সো আমাদের কাছে অনেকগুলা প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো আমরা যদি প্রত্যেকটা সলভ করতে পারি তাহলে কিন্তু দিন শেষে আমাদের এই চ্যাপ্টারের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আশা করি।